যদি পারে তাকে দে। তো আমরা তো এইরকম সাংবাদিকও আমার আশেপাশে ডাইনে বায়ে অনেককে দেখছি। আবার অন্যদিকে ওই ডিপিএস এর চাকরি করে আপনার আশেপাশে থাকেন, আমেরিকায় এখন থাকেন, 200 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, তাদেরকে দেখি। অনেককেই শুনি, আমারও দাওয়াত ছিল আমি যখন গেছিলাম আমেরিকায়, যে একবার তার এই হেরেমখানা দেখে আসার জন্য অনেকে আমাকে বলছিল, আমি আর যেতে পারি নাই, যাইনি। সত্যি কথা যেটাতে এখন ব্যাপার হলো কি, সাংবাদিকতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা থেকে যে এখন এই সরকারের আমলে, নতুন সরকারের আমলে আমরা খুব একটা বেরিয়ে আসতে পারবো, আমার কাছে এখনো এটা দৃশ্যমান কোনো কিছু নেই। এখন সময় বলে দিবে। আপনি 15 দিন পরে একটা সরকার ক্ষমতায় আসার 15 দিন পরে তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, শুধু প্রফেশনাল জায়গা থেকে না, অন্য বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু এখানকার আমাদের অবস্থানটাই আমরাই নষ্ট করি, এর কিছু সিমটম আমি ইতিমধ্যেই দেখতে পেয়েছি। আমরা সাংবাদিকরাই যেভাবে তোষামোদি করি, যেভাবে সরকারের সাইন আর্টিকেল আমি দেখছি পত্রিকার প্রথম পাতায়, তারেক রহমানকে নিয়ে একটা মেইন স্ট্রিম পত্রিকা, আমি নাম বললাম না, তার ব্যক্তির নামটাও বললাম না, আমি যে সাইন আর্টিকেল দেখেছি 5 পেজে লেখা হয়েছে, উনারাই এখন থেকে 10 বছর আগে কি লিখছিলেন, আজকে আবার কি লিখছেন, কেন লিখছেন, আমি আসলে খুবই খুবই হতাশ হই। মানে আমাদের এই প্রফেশনটাকে খুবই ভীত। যাইবে আপনাকে ধন্যবাদ। কামাল ভাইয়ের কাছে একটু শুনবো, তার আগে আমি একটু মানে আমার যেহেতু চারিদিকে একটু খেয়াল করতে হয় এবং মাঝে মাঝে আমার সুযোগ হয় মানে শিক্ষার্থীদের সাথে কথা বলারও, তো আমি খুবই অবাক হইলাম যে আমাদের এটা মেইন স্ট্রিম টেলিভিশন এই রিপোর্ট করছে যে তারেক রহমানের প্লেনটা কিভাবে আসছে সেটা জানতে ক্লিক করুন। আমার মনে হয় তারেক রহমান যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেন, উনি তো বলে না এগুলি করতে, না, এই যারা এই তোষামোদকারী, যারা এইরকম আচরণ করে, তারা যদি ভবিষ্যতে উনার সামনে গিয়ে করে এবং উনি যদি এটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে উনি বেঁচে যাবেন। আর যদি অ্যাভয়েড না করে আবারও আমাদের সহকর্মীদের পড়ে যান। আমি বলি তোষামোদ যদি করে, উনি অ্যালাউ করলেও এতেও কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় জানেন? সমস্যা হইলো ওই তোষামোদ করার জন্য উনার যদি 100, 200, 500 কোটি টাকার সুবিধা হয়, যেটা আমরা আগে দেখছি, ওই সুবিধাটা দেওয়া বন্ধ করে দেন, তোষামোদ আপনি বন্ধ হবে। আমার মনে হয় কামালের কাছে একটু শুনি, সুবিধা না দিলেই হইলো, অর্থনৈতিক সুবিধা না দিলেই হইলো। কামাল ভাই আপনার কাছে একটু শুনি যে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে এখন পর্যন্ত প্রেস উইং? না, এখন পর্যন্ত আমি কোনো চেঞ্জ দেখছি না। আগে যেমনটি ছিল আমি সেই ধারায় দেখছি। এবং জাহিদ চৌধুরী যে বক্তব্যটা প্রথমে আপনি বললেন, পুরনো একটা বক্তব্য, জাহিদ তো নিজেও বলেন যে উনি এখনো ওটাতে স্ট্যান্ড করেন, এবং আমি জাহিদ চৌধুরীর বক্তব্যের সঙ্গে কিন্তু একমত। আসলে কিন্তু হচ্ছেও তাই, এবং এটা না, এটা কিন্তু একটা সর্বব্যাপী একটা রূপ ধারণ করেছে। 1 নম্বর কথা হলো, আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে, যে কোনো মিডিয়াই বলেন না, সবগুলো মিডিয়া মালিকের অন্য ব্যবসা আছে। অন্য ব্যবসা থাকার কারণে তারা সেই মিডিয়াটাকে অন্য অন্য ব্যবসার সুবিধার জন্য, অথবা অন্য অন্য ব্যবসা তাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বীদেরকে ঘায়েল করার জন্য, অথবা প্রতিদ্বন্দ্বীদের আঘাতকে থামানোর জন্য তারা মিডিয়াকে ব্যবহার করে। যে কারণে চাইলেও একজন সাংবাদিক যদি মনে করেন সে একটা কিছু করতে চায়, কিছু একটা লিখতে চায়, সে কিন্তু চাইলেই পারে না। তাকে অনেকগুলো গেটকিপারের মাধ্যমে যেতে হবে, এবং প্রত্যেকটা গেটকিপারের কাজ হলো তার মালিক কি চায় সেই জিনিসটাকে এস্টাবলিশ করা, সেই জিনিসটাকে ধারণ করা। যে কারণে ওনার যে বক্তব্য, জাহিদের যে বক্তব্য, এই বক্তব্যটা তো এটাই আসলে, এর কোনো ব্যত্যয় আমি এখনো দেখি না। এবং এখানে বিকল্পটা কি, সমস্যাটা কি হয়? ধরেন আমি একজন সাংবাদিক, আমি দেখতেছি যে সরকারের আনুকূল্য লাভ করার জন্য আমার মালিক এই সুবিধাগুলি নিচ্ছে, সরকারকে এভাবে তেল দিচ্ছে, এটা তো সংক্রমিত হয়। তখন ওই পত্রিকা যারা সিনিয়র জার্নালিস্ট আছে তারা ওই একই কাজ করে, যে মালিক তো একটা সুবিধা পাচ্ছে, তাহলে আমিও একটা সুবিধা নেই, সে আবার আরেক লাইনে একটা সুবিধা নেয়। এবং তারপরে যারা আছে তারা তখন সবাই যার যার অবস্থানে থেকে যে যেভাবে পারে সুবিধা নেওয়ার একটা কম্পিটিশনে নেমে যায়, কারণ তারা দেখেছে যারা সুবিধা না নেয় তারা খুব ভালো থাকে না, তারা ওটাই করে, এবং এটা চলতেই থাকবে। আমি এই জন্যই বলি, জানেন, মাঝে মাঝে আমি যেমন আপনাদের দুজনকে আমি একটা কথা বলি, দেখেন একজন লোক যখন ক্রিকেট খেলে, অথবা আপনার সন্তান যদি ক্রিকেট খেলা শিখতে চায়, আপনি তার সামনে কিন্তু একটা আইডল দাঁড় করে দেন, যে তুমি টেন্ডুলকারের মতো হও, তুমি বিরাট কোহলির মতো হও, তুমি সাকিব আল হাসানের মতো হও, বলেন, কিন্তু যে ওই প্লেয়ারের মতো হওয়ার চেষ্টা করো। আপনার সন্তান যদি সাংবাদিক হতে চায় বাংলাদেশে, আপনি বাংলাদেশের একটা আইডল খুঁজে বের করতে পারবেন না। এখন আপনি বলতে পারবেন না তুমি অমুকের মতো হও, একদম একমত, আপনি বলতে পারবেন না। কিন্তু একটা প্রফেশনের জন্য এর চেয়ে ভয়ঙ্কর বাস্তবতার কি থাকতে পারে বলেন? খুবই কষ্টকর, এটা খুবই পীড়াদায়ক এবং খুবই সত্য কথা। কিন্তু কামাল ভাই, আমার একটা প্রশ্ন আছে যে আমরা যদি এতই মালিকের মত দেখে আমরা চলতে পারবো, আমরা কেন একটা সওদাগরি জায়গায় চাকরি করলাম? সাংবাদিকদের কি আর এমন বেতন? আমরা পরে যাওয়ার পরে বেতন একটু ভালো হয়েছে, কিন্তু কি আর এমন, মানে কেন একটা সওদাগরি অফিসে চাকরি করলাম না? কেন চক বাজার থেকে আলু আই না কারণ বাজারে বেচি না আমরা? মানে এই সাংবাদিকতাটাই আমাদের কেন করতে হবে? মানে এই এটা হলো কি জানেন, এটা হলো কি একটা
আপনি একটা মনে করেন ভুল করে আপনি ক্লাস 8 থাকতে সিগারেট ধরে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে? খুব ভালো তারপরে আপনি কিন্তু ইন্টারমিডিয়েট উঠা ইউনিভার্সিটিতে উঠা ভালো, সেই ভালো। সিগারেটের খরচ দিতে আপনার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ। সিগারেট আপনি ছাড়তেও চান, না। ছাড়তেও পারেন না। এটা হলো এই জিনিসের। তাহলে আরেকটা কি হইতে পারে যে আমাদের আর কিছু করার যোগ্যতাই নাই? না, আমি তা মনে করি না। আছে যোগ্যতা? না, এখানে এখানে আমি অবশ্যই একটু যোগ্যতা বলি। আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটু বলি দেখেন, আমি ওই কামাল ভাই যেটা বলছে যে 84 এ আমি এই লাইনে ঢুকে গেছি, ওই যে সিগারেট ধরে ফেলছে আর এটা ছাড়তে পারতেছি না, নেশায় পড়ে ও গেছি। প্রথম কথা যদিও- একটু জাহিদ ভাই বলে রাখি, আপনি 42 বছর ধরে সাংবাদিকতা করেন কিন্তু আপনার লাগেই 42, এইটা কেমনে, এটা হচ্ছে বইলের লোক। সেটা না, আমি আমি শুনেন, মানে এটা হাজারো শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে এই যে গত কয়েকদিনে আমি অফিসে এই 14 মাস হলো আমার দেশ বের হয়েছে, এই 14 মাসে আমি এভারেজে 15 ঘন্টা অফিস করছি এবং এখনো করতেছি, গতকালকেও করছি, গত পরশুও করছি, প্রতিদিনই করছি। আমি সকাল 9টার আগে অফিসে ঢুকি এবং রাত্রে 12টা 1টা 2টা। তার মানে আমার দেশ খারাপ হইলে দায় জাহিদ ভাইয়ের, আর যদি ভালো হয় তাহলে কৃতিত্ব মাহমুদুর রহমান সাহেবের, তাই তো? না, সেটা তো খারাপ হলে সব দায়িত্ব যাবে, কারণ আপনি জানেন ম্যানেজিং এডিটর হিসেবে আপনার কাছে দুই তো ধরনের আপনি দায়িত্ব তো থাকে। সব দায়িত্ব, Administrative- আপনারই সব দায়িত্ব। না, 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 দায় দায়িত্ব না, আমি কথাটা এই কারণে বললাম যে জি। আমরা এটাকে আক্ষরিক অর্থে প্রফেশন হিসেবে নিয়ে নিচ্ছি, যে কথাটা অনেকে চাকরি হিসেবে নেয় সাংবাদিকতাকে। ইনফ্যাক্ট এই 6 ঘন্টার চাকরি আর 8 ঘন্টার চাকরি হিসেবে নিলে অ্যাটলিস্ট যারা রিপোর্টার আছে তারা এটা নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখন অনেকে এইভাবেই নেয়। কিন্তু যারা একটু পুরানো, আমরা বয়স হয়ে গেছে, অনেকেই তার মধ্যে, আমি বলবো না যে এই আফদাল ভাই 42 বছর পরে এসে উনি সেরা একটা রিপোর্ট করছে। সারা অফিসের মধ্যে যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের প্রথম দিন যে আমার দেশ বেরোলো, সেই দিনের যে রিপোর্টটা আফদাল ভাই করেছে, যেটার প্রায় 4 মিলিয়ন মানে 40 লাখ ভিউয়ার হয়েছে মাল্টিমিডিয়ায়, এবং একটা টপে আছে আমাদের এখন মাল্টিমিডিয়াতে। তো আমরা এখন মানে প্রথম আলোর চেয়ে অনেক আগে গেছে মাল্টিমিডিয়াতে। আমি কথাটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা সবাই জানে, যে কেউ চেক করে দেখতেও পারে। তো এটা এই কথাটা এনে বললাম যে করার, সে কিন্তু 40 বছর আগে উনি ফিলিপস পুরস্কার পেয়েছিল বেস্ট রিপোর্টার হিসেবে। 40 বছর পরে এসে উনি আমাদের মান্থলি মিটিং এ বেস্ট রিপোর্টার তিনটা যখন নিয়ে গেছে, সবাই বলছে ওনাকে লিস্ট থেকে বাদ দিতে হবে, লিস্ট আউট করতে হবে। উনি এক্সিকিউটিভ এডিটর, কিন্তু রিপোর্টার মিটিং এ রিপোর্টিং করতেছে, বলছে তাকে লিস্ট আউট করতে হবে, এরপরে তার আর পুরস্কার দেওয়া যাবে না, পুরস্কার সবই নিয়ে নেবে। সো যে করার, আমার কথা হলো যে প্রফেশনালি এটাকে নিচে এবং কাজ করছে হয়তো হাতকেনা লোকজন, তারা হয়তো অতটা দৃষ্টিতে নেই, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে। কিন্তু বড় একটা অংশ আমাদের, যেটা আমি বলছি যে বড় একটা অংশই এটাকে ভিন্ন কাজে এখন ব্যবহার করছে, এই সাংবাদিকতা প্রফেশনটাকে। আর পিআর জার্নালিজমে আমরা টোটালি চলে গেছিলাম। জানি না ভবিষ্যতে আমরা কতদিন আবার একটু একটু করে ব্যাক করার চেষ্টা করছি, কিন্তু সেটাতেও খুব একটা ভালো মনে হচ্ছে না। সামগ্রিকভাবে আপনি একটা দুইটা পত্রিকা ভালো করলেই তো হবে না, সবাইকে মিলেই করতে হবে, পুরো ইন্ডাস্ট্রিটাই করতে হবে, আমার মনে হয় যে এবং সরকারের একটা ভূমিকা থাকবে।